to everyone. Today we are going to learn some more physical properties of alkanes, and lastly I will try to show you some uses of alkanes. So in physical properties we will learn about the boiling point. In last class already started, melting point, density, solubility, and that is we have some other things, but I'm not interested in this chapter. Maybe in some other last chapter, stereochemistry, uh, there I will try to show you some conformation regarding this. So in this chapter I'm not going to show you the conformation, so in last chapter I will show you. So let's start. And not start, in last class we have started about the boiling point, so I will quickly review the boiling point. So we have shown that the alkanes do not have the polar part, so this is non-polar, so they cannot make the hydrogen bond. So their intermolecular interaction is very less. Therefore, most of the case they have very low boiling point. That means they do not have very strong force of attraction between two molecules. So যেহেতু এদের মধ্যে কোনো শক্ত বন্ধন শক্তি নাই, বন্ধন শক্তি না থাকার কারণে একটা দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, তাহলে এই যে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্সকে ওভারকাম করার জন্য আমাদের খুব বেশি এনার্জি দরকার হয় না। এ কারণে খুব সহজেই আমরা অল্প এনার্জি দিলেই এই মলিকুলগুলোকে দূরে দূরে সরিয়ে নেওয়া সম্ভব, যে কারণে আমরা বলি যে এই যে অ্যালকেনগুলোর এগুলোর বয়লিং পয়েন্ট খুব কম, খুব কম, এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, সেটা আমরা বলেছি। তবে দেখো এই যে একটা গ্রাফ দেখানো হয়েছে, দিস ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস, কয়টা কার্বন আছে তার উপরে বেস করে এদের বয়লিং পয়েন্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি আসলে একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এক্স্যাক্টলি নট এ স্ট্রেট বাট সিঙ্গেল লাইন, নো জিগজ্যাগ আর আঁকা বাঁকা কোনো নাই। এই যে এই লাইনটা, এটার কথা বলছি, এটা হলো আমাদের বয়লিং পয়েন্ট আর এটা হলো মেল্টিং পয়েন্ট। সরি, তাহলে এই যে বয়লিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জটা সিমিলার, প্রায় প্রত্যেকটা কার্বনের একটা একটা কার্বনের সংখ্যা বৃদ্ধি পেলে জাস্ট এটার জন্য বৃদ্ধি, প্রথমটা এখান থেকে এটা যতটুকু বৃদ্ধি হচ্ছে এটা একটু বেশি, এর পরবর্তীতে বাকি যেগুলো আছে সবগুলো প্রায় একই রকমের বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেভাবে আমরা দেখছি যে বয়লিং পয়েন্ট অফ দ্য অ্যালকেনস চেঞ্জেস ইন এ রেগুলার প্যাটার্ন। সো রেগুলার প্যাটার্ন বলতে জাস্ট প্রথমটা একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটার মধ্যে চারটা, এরকম যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো প্রায় সিমিলার, যে কারণে এটা দেখতে একটা স্ট্রেট লাইন বা সিঙ্গেল লাইনের মতো মনে হচ্ছে। তাহলে দেয়ার আর টু ডিটারমিনেন্টস ফর দ্য স্ট্রেংথ অফ দ্য ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমরা বলেছি যে তাহলে এখন এখানে যে কোন মলিকুলগুলোর বয়লিং পয়েন্ট বেশি হবে, এই যে লার্জার মলিকুলগুলোর বয়লিং পয়েন্ট কেন বেশি সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। জাস্ট একটু রিমাইন্ড করি, নাম্বার অফ ইলেকট্রন সারাউন্ডিং দ্য মলিকুল, যে স্মলার মলিকুলের জন্য বয়লিং পয়েন্ট অনেক কম, লার্জার মলিকুল অথবা যতই নাম্বার অফ কার্বন বৃদ্ধি পাচ্ছে তাদের বয়লিং পয়েন্টটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? এর কারণ হলো আমরা বলেছিলাম যে এর আণবিক ভর অথবা মলিকুলার ওয়েট এটা বৃদ্ধি পাচ্ছে। তো এইটার আলটিমেট যে সায়েন্টিফিক ওয়েতে সবাই, যে যারা মানে কোনো রকমে একটু সায়েন্স বোঝে, তারা বলবে কি আণবিক ভর বৃদ্ধি পাচ্ছে বলে এটা মানে হচ্ছে বয়লিং পয়েন্ট বাড়ছে। কিন্তু তোমরা একটু রিজনিং শিখো, যে তোমরা একটু সায়েন্টিফিক ওয়েতে, মানে যারা 9-10 পাস করে আসছে তাদের চিন্তা ভাবনা আর তোমাদের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট হতে হবে। যে ওরা বলবে যে মলিকুলার সাইজ বৃদ্ধি পাচ্ছে এই জন্য বয়লিং পয়েন্ট বাড়ছে, কিন্তু তোমরা বলবা যে বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে কারণ হলো মলিকুলার সাইজ বৃদ্ধি পাচ্ছে, দেয়ারফর দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস সারাউন্ডিং টু দ্য মলিকুল, যে প্রত্যেকটা মলিকুলের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যা কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে এর ইলেকট্রন যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনগুলো মানে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন এটা বৃদ্ধি পেতে থাকে। সো উই ক্যান সি দ্যাট দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লার্জার মলিকুলস ইনক্রিজেস। আর
সারফেস এরিয়া, যে মলিকুলার সারফেস এরিয়া যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে, কারণ ইন্টারেকশনটা তত বেশি হবে। সো এটার সারফেস এরিয়ার সাথেও এটা সম্পর্কিত। এরপরে যাই আমরা দেখি যে বলেছিলাম যে কার্বনের কত সংখ্যা থেকে কত পর্যন্ত, মানে কার্বনের নাম্বার 1 থেকে 4 পর্যন্ত এটা হলো রুম টেম্পারেচার গ্যাস, কার্বন 5 থেকে কার্বন 17, দ্যাট মিন্স এখানে 13টা আছে মনে হয়। তাহলে এই যে নাম্বারগুলো আছে কার্বন 5 থেকে কার্বন 17, এই অ্যালকেনগুলো নর্মালি রুম টেম্পারেচারে লিকুইড। আর কোনটা গ্যাস লিকুইড কোনটা সলিড হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই এক্সপ্লেন করতে পারি যে আমাদের রুম টেম্পারেচার অ্যাপ্রক্সিমেট ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনো কম্পাউন্ডের যদি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট রুম টেম্পারেচারের নিচে থাকে তাহলে সেটা রুম টেম্পারেচার গ্যাসিয়াস হিসেবে পাবো। যদি মেল্টিং পয়েন্ট রুম টেম্পারেচারের নিচে বয়লিং পয়েন্ট রুম টেম্পারেচারের উপরে, দেন উইল গেট দ্য সাবস্টেন্স অ্যাজ লিকুইড কেরোসিন। রুম টেম্পারেচারের নিচে হলো বয়লিং টেম্পারেচার, সরি মেল্টিং টেম্পারেচার, আর বয়লিং টেম্পারেচার হলো রুম টেম্পারেচারের উপরে, সো দ্যাট উই ক্যান গেট কেরোসিন অ্যাজ লিকুইড। আর যে সাবস্টেন্সগুলো অথবা যে অ্যালকেনগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট রুম টেম্পারেচারের উপরে সেগুলো রুম টেম্পারেচারে সলিড হিসেবে পাবো, কারণ ওই সাবস্টেন্সকে মেল্ট করার জন্য আমাদেরকে আরো বেশি হায়ার টেম্পারেচারে যেতে হবে, যেটা আমাদের রুম টেম্পারেচার থেকে অনেক বেশি। যেমন আমরা এই যে রাস্তায় যে পিসগুলো দেয় এগুলো হলো এক ধরনের অ্যালকেন। তাহলে এই অ্যালকেনগুলোর মেল্টিং টেম্পারেচার অনেক বেশি হওয়ার কারণে এগুলো রুম টেম্পারেচারে সলিড থাকে। As the boiling point of the alkanes is primarily determined by weight, it should not be surprised that the boiling point has almost a linear relationship with the size, molecular weight of the molecule. কারণ প্রত্যেকটা নাম্বারের মানে হলো যে এর সাথে বৃদ্ধি পাচ্ছে কত, CH3 না অ্যাকচুয়ালি হয় মানে প্রথমে CH3 এটা C2H5 C2H6 তারপরে C3H8 মানে CH2 এইটা হলে অ্যাড হচ্ছে প্রত্যেকটা নতুন গ্রুপের সাথে। তাহলে এই যে অ্যালকেনটা আসছে তাহলে 12 আর 2 14, তাহলে এই 14 ম্যাস ইনক্রিজ করতেছে প্রতি নিশের ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে। তাহলে এই যে 14 ম্যাস ইনক্রিজের কারণে আমরা বয়লিং পয়েন্টটাও অ্যাপ্রক্সিমেট ওইরকম মানে রিলেটিভলি বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে মনে হয় যে একটা লিনিয়ার রিলেশনশিপ। আচ্ছা, as a rule of thumb the boiling point rises 20 to 30 degrees Celsius for each carbon added to the chain, মানে নতুন নতুন একটা কার্বন যুক্ত হলে তার মেল্টিং পয়েন্ট বা সরি তার বয়লিং পয়েন্টটা অ্যাপ্রক্সিমেট 20-30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে থাকে। এই হলো সিম্পল রুল যেটা। এখন আমরা যেটা দেখব যে স্ট্রেট চেইন অ্যালকেনের ক্ষেত্রে এগুলো লাস্ট ক্লাসে দেখাই নাই তাই না। স্ট্রেট চেইন অ্যালকেন উইল হ্যাভ এ বয়লিং পয়েন্ট হায়ার দ্যান দ্য ব্রাঞ্চ চেইন অ্যালকেন ডিউ টু দেয়ার গ্রেটার সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট। মানে স্ট্রেট চেইন অ্যালকেন যেটা বলি এন প্রোপেন অর এন বিউটেন বলি অর আইসোপ্রোপেন বলি, তা সেক্ষেত্রে এই যে অথবা 2 মিথাইল প্রোপেন, তাই এই যে কম্পাউন্ড দুইটার মধ্যেই কিন্তু নাম্বার অফ কার্বন 4 আছে, নর্মাল বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন। এই স্ট্রেট চেইন হলো প্রথমটা নর্মাল চেইন। তাহলে এদের বয়লিং পয়েন্টটা একটু বেশি হবে কম্পেয়ার টু দ্য ব্রাঞ্চ চেইন অ্যালকেন ডিউ টু দ্য গ্রেটার সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট। তাহলে এই যে লং চেইন অ্যালকেন যেটা আছে 4টা, আবার যদি তুমি আরো বলো যে পেন্টেন, তাহলে পেন্টেনের ক্ষেত্রে আমরা আরেকটা আইসোমার এরকম পেতে পারি 2,2 ডাইমিথাইল পেন্টেন, সরি 2,2 ডাইমিথাইল প্রোপেন এটা হবে। তাহলে সেক্ষেত্রে সব দিকেই 4টা কার্বন আছে, একটা মিথাইল গ্রুপ মিথাইল কার্বনের সাথে চারদিকে 4টা মিথাইল গ্রুপ। তাহলে এরকম করে আমরা 2,2 ডাইমিথাইল প্রোপেন একটা কম্পাউন্ড, তাহলে ওই কম্পাউন্ডের বয়লিং টেম্পারেচার নর্মাল প্রোপেনের বয়লিং টেম্পারেচার থেকে অনেকটা কম হবে। ঠিক আছে, কারণ কি যে নর্মাল চেইন যখন থাকে একটা মাত্র চেইন তাহলে তার সারফেস এরিয়া একটু বেশি থাকে, যে কারণে সারফেস এরিয়া ইন কন্ট্যাক্ট থাস দ্য গ্রেটার ভ্যান ডার ওয়ালস ফোর্স বিটুইন অ্যাডজাসেন্ট মলিকুলস। তাহলে পাশাপাশি যদি দুইটা মলিকুল থাকে তাহলে দুইটা মলিকুলের মধ্যে ইন্টারাকশনটা রিলেটিভলি একটু বেশি হয়, যে কারণে তাদের বয়লিং পয়েন্টটা একটু বেশি হবে। ফর এক্সাম্পল কম্পেয়ার আইসোবিউটেন
টু মিথাইল প্রোপেন অ্যান্ড বিউটেন যেটা বলেছি হুইচ বয়েল অ্যাট -12 অ্যান্ড 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টু মিথাইল প্রোপেনের বয়েলিং টেম্পারেচার কত? -12। আর বিউটেন যেটা এন বিউটেন মানে 4টা কার্বন, এটার মধ্যেও 4টা কার্বন আছে, এটার মধ্যেও 4টা কার্বন আছে, এক্স্যাক্টলি দুইটারই ফর্মুলা সেম, C4H10। এটা যদি দুই বলি এটার মধ্যেও কিন্তু C4H10। তাহলে টু মিথাইল প্রোপেন এর বয়েলিং পয়েন্ট একটু কম আর নর্মাল বিউটেনের বয়েলিং পয়েন্ট একটু বেশি। আচ্ছা, অ্যান্ড 2,2-dimethyl butane and 2,3-dimethyl butane which boil at, এই দেখো 2,2-dimethyl butane and 2,3-dimethyl butane, এটার ক্ষেত্রে কি অবস্থা? দুইটাই কিন্তু দুইটা সাবস্টিটিউয়েন্ট আছে এবং নাম্বার অফ কার্বন সেম, কিন্তু দুইটা ভিন্ন কম্পাউন্ড, একটা আছে 2,2-dimethyl আর একটা আছে 2,3-dimethyl। মানে কি এই কম্পাউন্ডটার মধ্যে দেখা যাচ্ছে কি যে মিথাইল গ্রুপটা একই কার্বনের সাথে যুক্ত আছে আর এইটা আছে দুইটা ভিন্ন কার্বনের সাথে। তাহলে এই কার্বনের এই কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট 50 ডিগ্রি সেলসিয়াস আর এইটার বয়েলিং পয়েন্ট 58 ডিগ্রি সেলসিয়াস, মানে আর একটু বেশি। তাহলে এটার কারণটা কি? ফর দ্য ল্যাটার কেস টু মলিকুলস, এই যে এই কম্পাউন্ডের যদি আমরা দুইটা মলিকুল কনসিডার করি তাহলে দিস টু মলিকুল ক্যান লক ইনটু ইচ আদার বেটার দ্যান দ্য ক্রস শেপড। তাহলে এই যে মলিকুলটা আছে এইটার মধ্যে দুইটা মিথাইল গ্রুপ একই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই মলিকুলের ভিতরের যে কার্বনটা আছে সেই কার্বনটা কিন্তু সহজে অন্য মলিকুলের সাথে ইন্টারঅ্যাকশন করার কোনো সুযোগ নাই। তাহলে এই যে মলিকুলটা 2,2-dimethyl butane, এখন এই মলিকুলটা খুব সহজে অন্য মলিকুলের সাথে অন্য আরেকটা ডাইমিথাইল বিউটেনে 2,2-dimethyl butaneর সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে না, যে কারণে তার বয়েলিং পয়েন্টটা একটু কম আর এটার বয়েলিং পয়েন্টটা একটু বেশি, কারণ এর সাইড চেইন দুটা যে দুইটা ডাইমিথাইল এইটা একই সাইডে থাকতে পারে, একই সাইডে মানে দুইটা ভিন্ন পজিশনে, যে কারণে তাদের মানে লকিংটা দুইটা আরেক, এই যে 2,3-dimethyl একটা মলিকুল আর একটা যদি মলিকুল হয় তাহলে সেই দুইটা মলিকুলের মধ্যে লকিংটা অথবা ইন্টারঅ্যাকশনটা রিলেটিভলি একটু বেশি হবে, যে কারণে উই ক্যান কনসিডার দ্যাট দ্য বয়েলিং পয়েন্ট ফর দিস মলিকুল উইল বি লিটল বিট হায়ার কম্পেয়ার্ড টু দিস। Cycloalkanes tend to have higher boiling point than their linear counterparts due to the locked conformation of the molecules। মানে একটা মলিকুল আমরা যদি ফ্রি অ্যালকেন কনসিডার করি, ফ্রি অ্যালকেন দ্যাট মিন্স নর্মাল অ্যালকেন আর সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকেন থাকলে কি হয় একটা সাইক্লিক স্ট্রাকচার, যে আমরা যদি এরকম করে হাত দিয়ে দিয়ে একটা বড় সাইকেল তৈরি করি তাহলে এইটা কিন্তু ভাঙা খুব কঠিন, আর যদি আমরা মাত্র দুইজনে দুই হাত ধরে দাঁড়ায় থাকলাম, একজনে দুই পাশ থেকে টান দিল সহজে এটা খুলে গেল। তাহলে সেক্ষেত্রে যদি সাইকেল থাকে, সাইক্লিক স্ট্রাকচার সবসময় একটু রিলেটিভলি মোর স্টেবল কম্পেয়ার টু দ্য লিনিয়ার, যে কারণে তাদের বয়েলিং পয়েন্টটা রিলেটিভলি একটু বেশি থাকে। ওকে, নাও এখন আমরা চলে যাব মেল্টিং পয়েন্টে। আমি বলেছিলাম লাস্ট ক্লাসে যে মেল্টিং পয়েন্টটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য বয়েলিং পয়েন্ট। সো সেই ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখি। The melting points of the alkanes follow the similar trend to boiling points. Similar trend follow করে but not exactly, that is the larger the molecule the higher the melting point. That's fine, আমরা এটা অনেক আগে থেকেই জানি, এটাকে আমার নতুন করে বলার কিছু নেই। Solids have more rigid and fixed structure than liquids. Thus rigid structure requires energy to break down, thus the better put together solid structure will require more energy to break apart. For alkanes this can be seen from the graph, ওই যে আমরা যে গ্রাফটা দেখাইছি, দেখো এইখানকার মলিকুলগুলো রুম টেম্পারেচার বা নরমালি কি থাকে, গ্যাস থাকে। তাহলে এই যে প্রথম 4টা গ্যাস, তারপরে কয়েকটা আছে লিকুইড। তো এখন সলিডের ক্ষেত্রে এরপরে যেগুলো আছে, এই যে আমাদের কিন্তু এখন পর্যন্ত সলিডে যেতে পারিনি, ওই গ্রাফে আমার পুরোটা এখানে নাই, তো সেক্ষেত্রে যদি গ্রাফ দেখাতাম যে এর পরবর্তীতে এই লিকুইডগুলোর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট যতটা কম,
সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা কিন্তু আরো অনেকটা বেশি। কারণ হলো কি, এই যে আমি বলেছিলাম কত, কার্বন 17, সরি কার্বন 18 থেকে, কার্বন 18 থেকে হলো সলিড স্ট্রাকচার রুম টেম্পারেচারে। তাহলে সেই সলিড মলিকুলগুলো তার মানে হলো রিজিড। রিজিড মানে ফিক্সড, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড আছে প্রত্যেকটা মলিকুল, এবং তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারেকশন বা অ্যাট্রাকশন ফোর্স থাকার কারণে সেগুলো রিজিড স্ট্রাকচার হয়। তাহলে এই রিজিড স্ট্রাকচারটা ভাঙা কিন্তু অনেকটা কঠিন। মানে যে কোনো ক্রিস্টাল, যে কোনো কঠিন বস্তু, এর অণুগুলোর মধ্যে একটু স্ট্রং অ্যাট্রাকশন থাকে বলেই সেই স্ট্রং অ্যাট্রাকশনটা ভাঙতে যতটা এনার্জি লাগবে, তোমার নর্মালি যে স্মলার যে মলিকুলগুলো আছে সেগুলো ই করতে তার মেল্টিং পয়েন্ট রিলেটিভলি একটু কম হবে কম্পেয়ার টু দা যে সলিড যেগুলো আছে, সেই সলিডগুলোর মেল্টিং পয়েন্টটা, তার মানে কি, প্রথম দিকের যে কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডগুলোর বা অ্যালকেনগুলোর, এইগুলোর মেল্টিং পয়েন্টটা যেভাবে রাইজ করছে, পরে যে মেল্টিং পয়েন্টগুলো সেগুলো কিন্তু আরো একটু বেশি রাইজ করবে। তাহলে সে গ্রাফটা তখন একটু খাড়া হয়ে যাবে। আচ্ছা, তারপরে আর কি আছে, এটা হলো এখন the odd numbered alkanes have a lower trend in melting points। এই যে যেটা জিনিস আমরা দেখব, this is because even numbered alkanes pack well in the solid phase forming a well organized structure। যে কথাটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দেখো এখানে অড নাম্বার মানে হলো বিজোড় সংখ্যা আর ইভেন নাম্বার জোড় সংখ্যা। তাহলে এখন দেখো এই হলো 1 2 3 4 5। তাহলে এখন দেখো এই যে 3 নাম্বারের বয়েলিং পয়েন্ট, ইভেন দেখা যাচ্ছে কি 2 নাম্বারের থেকে 3 নাম্বারেরটা কম, তাই না? এই যে 2 নাম্বারের বয়েলিং পয়েন্ট, 3 নাম্বারের বয়েলিং পয়েন্ট আর একটু কম। আসলে এটা হওয়া উচিত ছিল আর একটু বেশি, মানে আমরা যদি জেনারেল ট্রেন্ডটা বলি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইভেন নাম্বারের মেল্টিং পয়েন্ট, ইভেন নাম্বার কন্টেইনিং অ্যালকেনের মেল্টিং পয়েন্ট রিলেটিভলি হায়ার কম্পেয়ার টু দ্য নিয়ার বাই যে অড নাম্বার অ্যালকেন। তাহলে এইটা, এরপরে এটা দেখো 4, এই 5, তাহলে এই 6টা কিন্তু একটু বেড়ে গেছে। তারপরে 7, এটা যদি স্বাভাবিক থাকতো তাহলে এটা আর একটু বেশি বাড়া উচিত ছিল, কারণ এটা দেখতে পাচ্ছি যে আমরা এটা গ্রাফিক্যালি একটু নিচে নেমে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কিছুটা বৃদ্ধি পেয়েছে হয়তো, বা যতটা বৃদ্ধি পাওয়ার আমরা এক্সপেক্ট করি। যেমন এইটা যেমন একটা স্ট্রেট লাইনের মতো আছে, হ্যাঁ, এটা কার্ভ আছে, এই অংশটা কার্ভ, কিন্তু পরবর্তী অংশটা প্রায় স্ট্রেট লাইন। তা সেক্ষেত্রে এই যে এটা যেমন একদম মানে লিনিয়ারলি বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু লিনিয়ার বৃদ্ধি পায়নি। কারণ হলো কি, ইভেন নাম্বার এবং অড নাম্বার মলিকুলের মধ্যে একটু ডিফারেন্স থাকে। সেই ডিফারেন্সটা কি কারণে হয়, যে ইভেন নাম্বার মলিকুলগুলো এর লকিংটা অথবা অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে কম্পেয়ার টু দ্য smaller odd number of odd number carbon containing alkane. So the odd numbered alkanes have a lower trend in melting points than even numbered alkanes. This is because even numbered alkanes pack well in the solid phase, তাহলে ফর্মিং এ ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার হুইচ রিকোয়ার্স মোর এনার্জি টু ব্রেক অ্যাপার্ট। তাহলে সলিড ফেজে যে ওই মলিকুলগুলো ইভেন নাম্বার কন্টেইনিং ইভেন কার্বন নাম্বার কন্টেইনিং অ্যালকেনগুলো, সেগুলো একটু বেশি প্যাকড স্ট্রাকচার থাকে, যে কারণে এগুলো ভাঙতে একটু বেশি এনার্জি লাগে। সো দেয়ার মেল্টিং পয়েন্ট লিটল বিট হায়ার কম্পেয়ার টু দ্য নিয়ার বাই odd number carbon containing alkane. The melting points of branch chain alkanes can be either higher or lower than those of the corresponding straight chain alkanes. এইটা একটু মুশকিল, যে এটা কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে, এটা বলাটা একটু মুশকিল। যে সে কারণে ডিপেন্ডিং অন দ্য অ্যাবিলিটি অফ দ্য অ্যালকেন ইন কোশ্চেন টু প্যাক ওয়েল ইন দ্য সলিড ফেজ, মানে যেই স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচারটা যদি ভালো প্যাক থাকে, মানে সলিড ফেজে যদি তাদের প্যাকিংটা বা অ্যারেঞ্জমেন্টটা বেশি সুন্দর থাকে বা ওয়েল অর্গানাইজ থাকে, তাহলে আমরা সেই কম্পাউন্ডের মেল্টিং পয়েন্টটা রিলেটিভলি একটু বেশি পাবো। সেটা হতে পারে ব্রাঞ্চ অথবা নর্মাল চেইন। মানে সোজা কথায় যেটা বললাম যে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে বলেছি কি, যে ব্রাঞ্চ হলে
হ্যাঁ, ব্রাঞ্চ হলে তার বয়লিং পয়েন্টটা একটু কম হবে কম্পেয়ার টু দ্য নর্মাল, কিন্তু এইখানে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে এটা বেশি বা কম যে কোনোটা হতে পারে, এবং এটা ডিপেন্ড করবে যে আসলে তার প্যাকিংটা কত সুন্দর। যেই মলিকুলটা আমরা কনসিডার করব সেই মলিকুলের নর্মাল চেইনের প্যাকিংটা স্ট্রং না ব্রাঞ্চ চেইনের প্যাকিংটা স্ট্রং, তার উপরে বেস করে আমরা সেটা বলবো। দিস ইজ particularly true for isoalkanes, 2-methyl isomers, which often have melting point higher than those of the linear analogous। তা আমরা বয়লিং পয়েন্টের ক্ষেত্রে বলেছিলাম যে মিথাইল আইসোমার অথবা মিথাইল 2-মিথাইল প্রোপেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে নর্মাল বিউটেনের থেকে এটার বয়লিং পয়েন্ট একটু কম হবে, আর নর্মাল বিউটেনের বয়লিং পয়েন্ট একটু বেশি হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 2-মিথাইল আইসোমার এক্সাম্পল যেটা বলছে যে অফেন 2-methyl isomers which often have the melting point higher than those of the linear analogous। তাহলে এইটার প্যাকিংটা রিলেটিভলি একটু বেশি ভালো হয় ইন সলিড ফেজে, নট ইন গ্যাসিয়াস ফেজে। গ্যাসিয়াস মানে লিকুইড ফেজে যদি বলি, লিকুইড ফেজ থেকে আমরা যখন গ্যাসে কনভার্ট করব তখন সেটা তো বয়লিং পয়েন্ট হবে। তো সেক্ষেত্রে সলিড ফেজে এই যে মানে ব্রাঞ্চের অথবা নর্মাল চেইন এর কোনটার বেশি হবে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে কোনো একটা স্পেসিফিক এক্সাম্পল হয়তো বা আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এইটা এটার থেকে বেশি, তখন তোমরা এইভাবে আনসার করতে পারো ইট মে হ্যাভ, কারণ তোমার কনক্রিট কোনো এভিডেন্স নাই এবং আমি স্পেসিফিক্যালি বলে দিতে পারবো না যে আসলে এই মলিকুলের জন্য এটা এইরকম স্ট্রাকচার এক্স্যাক্টলি আছে এবং ব্রাঞ্চের জন্য এই স্ট্রাকচার, সেগুলো সবগুলো যদি আলাদা আলাদাভাবে আইসোমারের ক্ষেত্রে মনে রাখতে হয় দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। তো সেজন্য ওইভাবে না, তখন সেখানে আমাদেরকে বলতে হবে দ্যাট মে হ্যাভ দ্য structure is little bit more organized in the solid phase compared to other one, যেটা আমরা বলবো যে এটার বয়লিং মেল্টিং পয়েন্ট বেশি আছে, তার মানে এই মলিকুলটার অর্গানাইজেশনটা অথবা এই মলিকুলের যে লকিংটা একটু রিলেটিভলি হায়ার কম্পেয়ার টু দ্য অন্য যে আইসোমারটা বলে দিব তাই। ওকে স্যার একটা एग्जांपल দিয়ে বুঝাই দেন। একটা एग्जांपल এই তো বললাম যে 2-মিথাইল আইসোমার। হ্যাঁ, 2-মিথাইল আইসোমার যেটা, এটার ভ্যালুটা আমি বললাম না, ভ্যালুটা আমার এখানে নাই। 2-মিথাইল প্রোপেন, হ্যাঁ 2-মিথাইল প্রোপেন এটা একটা আইসোমার, আর নরমাল বিউটেন, তাহলে ওইটার মধ্যেও কি আছে, নরমাল বিউটেনের 4টা কার্বন আছে, আর 2-মিথাইল আইসোমার যেটা 2-মিথাইল প্রোপেন, তাহলে এই যে মলিকুলটা এটার মধ্যেও কিন্তু 4টা কার্বন আছে। তাহলে এই যে 2-মিথাইল আইসোমার এই মলিকুলটা 2-মিথাইল প্রোপেন এর মেল্টিং পয়েন্ট রিলেটিভলি হায়ার কম্পেয়ার টু নর্মাল বিউটেন। ওকে, আচ্ছা, নাও কন্ডাক্টিভিটি অ্যান্ড সলুবিলিটি। আচ্ছা, দুইটা একসাথে দেখি। কন্ডাক্টিভিটি অ্যান্ড সলুবিলিটি, অ্যালকেন এর স্ট্রাকচার যখন আমরা দেখেছিলাম সেখানে বলেছিলাম কি sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে অ্যালকেন তৈরি হয় এবং সেখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, আর অ্যালকেনের মধ্যে কি কি আছে, কার্বন অ্যান্ড হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন থাকার কারণে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভেরি ক্লোজ। তাহলে কোনো একটা মলিকুল সেটা কি মানে কোন সলভেন্টে বা কোন কম্পোনেন্টের মধ্যে ডিজলভ হবে তা ডিপেন্ড করে যে কি ধরনের সলভেন্ট এবং সলিউট, মানে একটা দ্রবণ একটা দ্রাবক দুইটা যদি সেম ক্যাটাগরির হয় তাহলে দে ক্যান ডিজলভ, দ্যাট মিন্স লাইক সলিউট লাইক সলভেন্ট, এরকম মানে একই ধরনের। তুমি যদি পানির কথা চিন্তা করো, পানির কথা আমরা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সলভেন্ট হিসাবে ওয়াটার ইউজ করি, তবে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের সলভেন্ট ইউজ করব, কোনো সমস্যা নেই। তো ডিপেন্ড করবে যে আসলে কোন মলিকুলটা কোন সলভেন্টে ডিজলভ হবে, দ্যাট উইল ডিটারমাইন বাই দ্য properties, that means property of that molecule and the solvent, যে আমরা যে মলিকুলটাকে ডিজলভ করতে চাই তার পোলারাইজেবিলিটি, এটা কি পোলার না নন পোলার, এবং সলভেন্ট যার সাথে আমরা ডিজলভ করতে চাই অথবা যার মধ্যে ডিজলভ করতে চাই সেটা কি পোলার না নন পোলার। তাহলে যদি মলিকুল এবং সলভেন্ট দুইটাই পোলার হয় ডিজলভ হবে,
যদি দুইটাই নন পোলার হয় ডিজলভ হবে, কিন্তু একটা পোলার একটা নন পোলার এরকম যদি হয় সেক্ষেত্রে ডিজলভ হবে না। যেমন আমরা যদি বলি এই যে অ্যালকেনগুলো হলো আমাদের নন পোলার। নন পোলার কেন? কারণ হলো যে এই অ্যালকেনের কার্বন এবং হাইড্রোজেন, অ্যালকেনের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, যে কারণে এদের যে ইলেকট্রন শেয়ার করা ইলেকট্রন খুব মানে মাঝামাঝি থাকে, যে কারণে এই কোনো পার্শিয়াল পজিটিভ চার্জ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ হওয়ার কোনো স্কোপ নাই। যেমন যদি দুইজন বন্ধুর মানে এই হয় যে একটা বিজনেস করতে গেলে একজনের ক্যাপিটাল আছে আর একজনের বুদ্ধি আছে, তাহলে একজনে কি করলো ক্যাপিটালটা পুরো দিল, আর একজনে এটা মানে সে তার পরিশ্রম দিয়ে অথবা অন্য কোনো সাপোর্ট দিয়ে সে বিজনেসটা দাঁড়া করালো। এখন এইরকম করে যদি হয় সেই ক্ষেত্রে কি হবে যে যার এখন বলে দিল যে আমি পরিশ্রম বেশি করতেছি তাহলে আমাকে প্রফিট বেশি দিতে হবে, তো যে টাকাটা খাটাচ্ছে তার টাকাটা বসে থাকতো, কিন্তু আমি তোমাকে দিচ্ছি, ক্যাপিটাল দিচ্ছি, সে কারণে আমাকে কিছু প্রফিট দিবা, তো কম বেশি হতে পারে। তো এটা তারা মিউচুয়াল এগ্রিমেন্ট। কিন্তু এইখানে যখন আমরা বলি যে দুইটা অ্যাটম যখন পাশাপাশি বন্ধন গঠন করে তখন তাদের মধ্যে এই যে কার ক্যাপিটাল এবং কে পরিশ্রম করবে সেটা আমরা হিসাব করি এরকম করে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। শেয়ার করা ইলেকট্রন কার মধ্যে মানে কে বেশি করে টেনে নিতে পারবে সেটা ডিটারমাইন করে ওই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যেই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তার শেয়ার করা ইলেকট্রন দুইটা নিজের দিকে একটু বেশি টেনে নেবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন শেয়ার করা ইলেকট্রন, এই যে আমরা অ্যালকেনের কথা বলছি, অ্যালকেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব কম, যে কারণে না কার্বন না হাইড্রোজেন এর দুইটার কেউই ইলেকট্রন শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে বেশি পরিমাণে টেনে নিতে পারে না, যে কারণে দেয়ার ইজ নো পার্শিয়াল পোলারিটি অর নো পার্শিয়াল পজিটিভ অর পার্শিয়াল নেগেটিভ চার্জ ইজ ক্রিয়েটেড ইন বিটুইন অ্যালকেন। Therefore, these alkane molecules are considered as non-polar. So, if you have a solvent who is also a non-polar, then that alkane can be dissolved into the non-polar solvent. So, যদি আমরা মনে করো, সরি একটা সেকেন্ড, আমার ক্লাস চলছে, হ্যাঁ ক্লাস চলছে, পরে কথা বলি। হ্যাঁ, তাহলে এই যে নন পোলার সলভেন্টের কথা বলেছি, তাহলে নন পোলার সলভেন্ট যদি আমরা নেই সেক্ষেত্রে নন পোলার অ্যালকেনগুলো আমরা ডিজলভ করতে পারি, আর যদি পোলার সলভেন্ট নেই সেক্ষেত্রে এই অ্যালকেনগুলো ডিজলভ হবে না। সোজা কথায় পানি বা পানির মতো যদি কোনো অ্যালকেন আমরা কোনো সলভেন্ট ব্যবহার করি তাহলে তার ভিতরে ডিজলভ হবে না। তাহলে কোশ্চেন যদি থাকে যে if alkanes are soluble in water or not, তাহলে অ্যান্সার তোমরা সহজে বলে দিবা যে alkanes are not soluble in water. Why? তখন বলবা যে the alkanes are non-polar and water or some polar solvent is highly polar. So the polar only the criteria to be soluble something লাইক সলভেন্ট অর লাইক সলিউট দুইটা একই জিনিস হতে হবে। পোলার সলভেন্ট এর মধ্যে পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে ডিজলভ হবে, নন পোলারটা নন পোলারে ডিজলভ হবে। যেহেতু অ্যালকেন নন পোলার, ওয়াটার পোলার, এ কারণে ওয়াটারের মধ্যে ডিজলভ হবে না। এখন আমরা এই যে কোনো একটা অ্যালকেন মনে করো এই যে কেরোসিন, এই কেরোসিন একটা আছে নন পোলার, এখন এটাকে আমরা যদি অন্য কোনো একটা সলভেন্টের মধ্যে ডিজলভ করতে চাই সেটা মনে করো বেনজিনও একটা নন পোলার, তাহলে তুমি কেরোসিন বা ডিজেল বা পেট্রোল এগুলো নন পোলার, তাহলে এই নন পোলার যেগুলো আছে এইগুলোকে তুমি সহজে চাইলে অন্য আর একটা নন পোলার সলভেন্টের মধ্যে ডিজলভ করতে পারবা। তাহলে নন পোলারে ডিজলভ হবে আর পোলারটা পোলারের মধ্যে ডিজলভ হবে। আর একটা জিনিস হলো কি যে কন্ডাক্টিভিটিটা মানে কি, যে কোনো একটা সাবস্ট্যান্স যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে বা ফ্লো করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি। তাহলে আমরা এই যে নন পোলার কম্পাউন্ডটা পেলাম অ্যালকেন, তাহলে এই অ্যালকেনটা
কোনো আয়ন ক্রিয়েট করতে পারে না, কোনো আয়ন ক্রিয়েট করে না বা এটা নন পোলার, যে কারণে এটা কোনো স্টেজে, এটা সলিড বা লিকুইড, এর কোনো স্টেজেই কিন্তু কন্ডাক্টিভিটি শো করে না। সো দেখি এখানে আমরা কি বলছি, অ্যালকেনস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন এনি ওয়ে নর আর দে সাস্টেনেবলি পোলারাইজড বাই অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানে আমরা যেমন ইলেকট্রোলাইসিসের কথা যদি কখনো দেখি, যে ইলেকট্রোলাইসিস করলে কি হয়, যে ওই দিয়ে তুমি কারেন্ট ফ্লো করে একটা মলিকুলকে ডিসোসিয়েট করতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি ইসের মধ্যে যে ইলেকট্রিসিটি পাস করলে মলিকুলটা ডিসোসিয়েট হয়ে যেতে পারে। অথবা তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড দাও, সলগুলো যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরকম কোনো সলকে যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নাও, তাহলে সেগুলোকে কিন্তু পোলারাইজ করা সম্ভব। যে যদি তুমি একদিকে একটা ম্যাগনেট ধরো আর একটা লিকুইড এসের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে লিকুইড নিলা, সল্ট নিলা, মোলটেন সল্ট, সোডিয়াম ক্লোরাইড, তখন তুমি একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যদি তার পাশে রাখো, তাহলে ডিপেন্ডিং অন হুইচ সাইড, যে নর্থ পোল না সাউথ পোল, যদি ম্যাগনেটের কথা বলি তাহলে নর্থ পোল না সাউথ পোল, তার উপরে বেস করে যে ওই তুমি এক পাশে সোডিয়াম এক পাশে ক্লোরাইড এরকম করে সেপারেট করতে পারবা। তার মানে কি, যে একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ওই কম্পাউন্ডটাকে এই করছে, মানে ইলেকট্রিক পোলারাইজ করতে পারছে। কিন্তু এই যে অ্যালকেনগুলো, এই অ্যালকেনগুলোকে তুমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পোলারাইজ করতে পারবা না। দে ডু নট ফর্ম হাইড্রোজেন বন্ডস অ্যান্ড আর ইনসলিউবল ইন পোলার সলভেন্ট সাচ অ্যাজ ওয়াটার। তাহলে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। নর্মাল ওয়াটারের মধ্যে প্রচুর হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এই ওয়াটারটা পোলার হওয়ার কারণে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, কিন্তু অ্যালকেন নন পোলার, এই কারণে এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। সিন্স দ্য হাইড্রোজেন বন্ডস বিটুইন ইন্ডিভিজুয়াল ওয়াটার মলিকুলস আর অ্যালাইনড away from the alkane molecule, the coexistence of an alkane and water leads to an increase in molecular order of reduction in entropy। তার মানে এখানে যে যদি আমরা ইসের কথা বলি, যে অলরেডি ওয়াটার মলিকুল, লিকুইড ওয়াটার মধ্যে একটা ওয়েল অর্গানাইজড কি আছে, হাইড্রোজেন বন্ড আছে। তাহলে এই হাইড্রোজেন বন্ড এইটা একটার সাথে যেমন ইন্টারাকশন করছে, তুমি যদি অন্য আর একটা অ্যালকেন এর ভিতরে ডিজলভ করার চেষ্টা করো, সে লিকুইড হোক বা সলিড হোক বা যাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে এই মলিকুলটা, অ্যালকেন মলিকুলটা ওই হাইড্রোজেন বন্ডের থেকে দূরে থাকে, কারণ ওই অ্যালকেনটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে না, যে কারণে এরা দূরে থাকবে, এই কারণেই তারা ডিজলভ হবে না। অ্যালকেনস আর সেড টু বি হাইড্রোফোবিক অ্যাজ দে রিপিল ওয়াটার। এই টার্মটা তোমরা ইউজ করতে পারো, হাইড্রোফোবিক। মানে হাইড্রোফোবিক বলতে যেটাকে আসলে মানে ওয়াটারকে সরিয়ে দেয় বা ভয় পায়, আসলে ফোবিয়া শব্দটা থেকে তুমি যদি বলো হাইড্রোফোবিক, মানে আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে কুকুরে কামড়ালে নাকি জলাতঙ্ক রোগ হয়, মানে আসলে একটা হাইড্রোফোবিয়া, যে পানি দেখলে ভয় পায়, তাহলে সেটাকে বলি আমরা জলাতঙ্ক, যে জল দেখলে ভয় পায় যেটা, সেটা জলাতঙ্ক, তাহলে সেইটা হাইড্রোফোবিক। তাহলে আর হাইড্রোফিলিক, দুইটা ওয়ার্ড, এটা মনে রাখবা যে হাইড্রোফিলিক যে ওয়াটারকে আকর্ষণ করে অথবা ওয়াটারকে লাইক করে, আর হাইড্রোফোবিক মানে ওয়াটারকে ডিসলাইক করে অথবা ওয়াটারকে দেখলে ভয় পায়, এরকম কিছু একটা অবস্থা। তাহলে অ্যালকেনস আর সেড টু বি হাইড্রোফোবিক অ্যাজ দে রিপিল ওয়াটার। Their solubility in non-polar solvent is relatively high। নন-পোলার সলভেন্টসের কথা বলছি, কারণ হলো কি, যে অলরেডি আমি বলেছি নন-পোলার সলভেন্ট যেই জিনিসটাই নেই না কেন, আমরা অ্যালকেনের কথা বলি অথবা অ্যালকাইন যাই বলি না কেন, সেটা অবশ্যই এরকম হবে যে নন পোলারে ডিজলভ হবে, পোলারটা পোলারে ডিজলভ হবে। এই তাহলে দেয়ার solubility in non-polar solvents is relatively high, a property that is called lipophilicity. Alkanes are for example miscible in all proportions among themselves। মানে অ্যালকেন তুমি যদি আরেকটা অ্যালকেনের মধ্যে রিজলভ করতে চাও, মানে মিথেন তো গ্যাস, তাহলে হবে না, মনে করো পেন্টেন অথবা অক্টেনকে তুমি কেরোসিনের মধ্যে ডিজলভ করতে চাও,
ইউ ক্যান ডিজলভ ইট। এই কারণেই কিন্তু ডিজেল আর কেরোসিন, আমাদের দেশে একটা সময় ছিল কি ডিজেল এবং কেরোসিন একই কালারের থাকতো। তো একই কালার থাকার কারণে ওই ডিজেলটা ইঞ্জিনের জন্য খুব ভালো, আর কেরোসিন কিন্তু ইঞ্জিনে যে নর্মাল এইগুলো পাম্প ইঞ্জিন যেগুলো আছে সেগুলো বেশিরভাগই করে ডিজেল দিয়ে চালানো হয়। তো এই ইঞ্জিনগুলো চালানোর জন্য কেরোসিন ভালো ফুয়েল না, যে কারণে তবে কেরোসিনের দামটা একটু কম। দামটা একটু কম কেন? নর্মালি এই কেরোসিনটা মানুষ ওই গ্রামের বাড়িতে অথবা ধান চাষ করার জন্য যেখানে আছে ওই সেচ দিতে হয় সেই সব পাম্প বা এইগুলোতে ব্যবহার করে। এই কারণে গভর্নমেন্ট সবসময় চায় কি যে এটার দামটা অথবা ট্যাক্স অথবা কখনো কখনো সাবসিডি, যে বাইরের থেকে এনে রিফাইন করে অথবা বাইরের থেকে যখন কিনে আনে সেটা যে দামে কিনে আনে তার থেকে হয়তো বা 1 টাকা 2 টাকা কমে ইসের কাছে পাবলিকের কাছে বিক্রি করে। তো ব্যবসায়ীরা বেশি লাভ করতে গিয়া ওই ডিজেল বিক্রি করতে গিয়া কেরোসিন বিক্রি করে দিয়ে দিচ্ছে। কিন্তু ক্ষতি হচ্ছে কার? যে ওই ইঞ্জিনটা রান করছে, যে 2 টাকার কারণে সে 2 টাকা লাভ করার জন্য ওই যে ব্যবসায়ী সে ওই মেশিন যার ইঞ্জিন আছে তার ক্ষতি করে দিল। তো সেটা যাতে না করতে পারে এই কারণেই এখন গভর্নমেন্ট থেকে করা হয়েছে কি যে যেই কেরোসিনটা বাইরের থেকে আসবে সেই কেরোসিনটা তার ভিতরে কালার মিক্স করে দেওয়া হবে, যাতে ডিজেল এবং কেরোসিন দুইটা আলাদা কালার হয়, যে কারণে ওই মেশিনগুলো আর যাতে নষ্ট না হয়। কারণ আমি চাই আমার ইঞ্জিনের জন্য ডিজেল, সেখানে যদি আমাকে ভুল বুঝাইয়া কেরোসিন দিয়ে দেয় তাহলে আমার ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তখন আর আমার ইঞ্জিন কাজে লাগবে না। যে কারণে গভর্নমেন্ট থেকে করলো কি কেরোসিনের মধ্যে কালার মিশিয়ে দাও, তাহলে আর এটা মানে খুব সহজেই দেখা যাবে যে আসলে এটা কি ডিজেল না কেরোসিন, তখন আর ইঞ্জিনগুলো খারাপ হবে না। তাহলে দ্য ডেনসিটি অফ অ্যালকেনস ইউজুয়ালি ইনক্রিজেস উইথ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস বাট রিমেন্স লেস দ্যান। আচ্ছা, এইটা একটা জিনিস যে ডেনসিটির কথাটা আমরা বলি নাই, যে ডেনসিটিটা হলো কি যে কোনো একটা সাবস্ট্যান্স এর ডেনসিটি, ঘনত্বের ডেফিনিশন কেউ বলতে পারবা? কেউ একজন? ঘনত্ব কাকে বলে? ভর ডিভাইড বাই আয়তন। এক্স্যাক্টলি। তাহলে এইটা তোমার ইকুয়েশন মনে আছে? এখন সুন্দর করে যদি বলতে পারো সেটা আমরা একটু বলি যে একক বস্তুর মানে একক আয়তন বিশিষ্ট কোনো বস্তুর ভরই হলো তার ডেনসিটি, তাই তো? তাহলে যে এইরকম ইকুয়েশনগুলো যদি মনে রাখতে পারো এম বাই ভি, এটা হলো ডেনসিটি, তাহলে তোমরা সহজেই কিন্তু এই কারণেই কিন্তু আমরা এই যে সাইন্টিফিক টার্ম ব্যবহার করলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইকুয়েশন ইউজ করি, যে আমাদের ডেফিনেশনটা হয়তো বড় একটা ডেফিনেশন আছে সেটা মনে রাখতে কষ্ট হয়, কিন্তু ইকুয়েশনটা যদি মনে থাকে তাহলে তুমি ইজিলি সেখান থেকে ডিফাইন করতে পারো অথবা বিষয়টা কি খুব সহজেই বোঝা যায়। তাহলে ডেনসিটিটা হলো যে একক ভর বিশিষ্ট কোনো বস্তুর, সরি, একক আয়তন বিশিষ্ট কোনো বস্তুর ভরকে আমরা ঘনত্ব বলবো। তাহলে এখন আমাদের ইসের ক্ষেত্রে যদি বলি, অ্যালকেনের ক্ষেত্রে বলি, অ্যালকেনের ক্ষেত্রে যতই নাম্বার অফ কার্বন বৃদ্ধি পেতে থাকে তার ডেনসিটি আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। তবে সারপ্রাইজিংলি একটা জিনিস, যে ডেনসিটিটা যতই বৃদ্ধি পাক না কেন সেটা কখনোই ওয়াটারের সমান হবে না, মানে ওয়াটারের থেকে ডেনসিটি সবসময় কম হয়। তাহলে ওয়াটারের ডেনসিটি কত জানো? কেউ একজন বলো ওয়াটার ডেনসিটি কত? এটা তো খুব সহজ। হ্যাঁ বলো। 1000। 1000 ইউনিটটা কি? ইউনিট বলতে হবে। কেজি মিটার কিউব। ইয়েস, কেজি পার মিটার কিউব। আর যদি বলো 1 গ্রাম পার সিএম কিউব, দ্যাট ইজ অলসো কারেক্ট। মানে সেই জন্যই আমি তোমার কাছে এই ইউনিটটা জানতে চাইছি, যে তুমি 1000 বললা কিন্তু গ্রাম পার সিএম কিউব বললা, তাহলে কিন্তু হইতো না। সেক্ষেত্রে কেজি পার মিটার কিউব, মানে তোমার যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 1 মিটার বিশিষ্ট একটা কন্টেইনার থাকে,
তাহলে সেই কন্টেইনার অথবা আমরা বিল্ডিং এর উপরে পানির ট্যাঙ্ক আছে, সেই পানির ট্যাঙ্কের সাইজটা যদি বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 মিটার করে, তাহলে ওই ট্যাঙ্কটা যদি পানি দিয়ে কমপ্লিটলি ফুল করো তাহলে ওইখানে 1000 কেজি পানি পাওয়া যাবে বা 1000 কেজি পানি এটা ধরবে। তাহলে তার ডেন্সিটিটা আমরা এইভাবে বলি। অথবা যদি আরো ছোট ইউনিট ব্যবহার করতে চাই, যে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে এটা যদি হয় 1 সেন্টিমিটার বিশিষ্ট কোনো যদি কন্টেইনার নাও, তাহলে তার হবে কি যে ওজন হবে 1 গ্রাম। তাহলে ওইটাও কিন্তু ডেনসিটি। এটা কখনো আমরা সিজিএস পদ্ধতি কখনো এমকেএস পদ্ধতি ব্যবহার করি। তাহলে যেটাই বলো না কেন ইউনিটটা মনে রাখতে পারলে ভালো হবে আর কি। যাই হোক, তাহলে এখন বললাম যে এই যে পানির ডেনসিটি 1000 কেজি/মিটার কিউব, এইটা মানে রিলেটিভলি দ্য ডেনসিটি অফ ওয়াটার, মানে আমরা যে কোনো কিছু ডেনসিটিটা নর্মালি কম্পেয়ার করে থাকি ওয়াটারের সাথে, যে আসলে এই ওয়াটারের ডেনসিটির তুলনায় কি এটা ভারী না হালকা, মানে কোনো একটা বস্তু সেটা পানিতে দিলে হবে মানে তলিয়ে যাবে না ভেসে থাকবে, সেটা আমরা নর্মালি হিসাব করি যে সেটা পানির তুলনায় কি ভারী না হালকা। তাহলে এই যে অ্যালকেনগুলো আছে প্রত্যেকটা অ্যালকেনের ডেনসিটি নর্মালি কি হয়ে থাকে, যে বাড়তে থাকে। কার্বনের নাম্বার বৃদ্ধির সাথে সাথে এটা ডেনসিটি বাড়তে থাকে, কিন্তু এটা কখনোই ওয়াটারের সমান হয় না। তার মানে তুমি যত অ্যালকেন নাও, মোমের ডেনসিটিটা অনেকটা বেশি, কারণ কিছু আগে আছে গ্যাস, সে গ্যাসের থেকে মোমের ডেনসিটি বেশি, কিন্তু মোমটাকে তুমি পানিতে ছুঁড়ে মারো দেখবে যে মোমটা ভাসছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোমের ডেনসিটিটা অনেকটাই কম। তাহলে আস্তে আস্তে বাড়বে, কিন্তু ইট উইল নট গো বিয়ন্ড ওয়াটার থেকে বেশি হবে না। আর ইউজেস অফ অ্যালকেনস আমরা একটু মানে সিম্পলেস্ট, সবচেয়ে সহজ যেটা, যে অ্যালকেনকে আমরা বিভিন্ন ধরনের ফুয়েল হিসেবে ইউজ করি। যে বিভিন্ন যন্ত্রপাতি, সেটা বিভিন্ন গাড়ি হতে পারে অথবা বিভিন্ন মেশিন হতে পারে, তো যে কোনো ধরনের ইঞ্জিনে আমরা ফুয়েল হিসেবে ইউজ করে থাকি। আর একটা হলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা এই যে অ্যালকেনগুলো ব্যবহার করে থাকি। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয় ভেহিকেলের ফুয়েল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এই দুইটা প্রসেসেই আমরা ইউজ করে থাকি। দ্য টু প্রাইমারি সোর্সেস অফ অ্যালকেনস আর ন্যাচারাল গ্যাস অ্যান্ড ক্রুড অয়েল, যেটা থেকে আমরা পেয়ে থাকি। আর ন্যাচারাল গ্যাসটা আমরা যে রান্নার জন্য যেটা ব্যবহার করি, তো সেটা হলো এলপিজি বা এলএনজি, এরকম করে লিকুইড ন্যাচারাল গ্যাস। আর তাহলে ন্যাচারাল গ্যাস মেইনলি কন্টেন্স মিথেন অ্যান্ড ইথেন অ্যান্ড ইজ ইউজড ফর হিটিং অ্যান্ড কুকিং পারপাস অ্যান্ড ফর পাওয়ার ইউটিলিটিস। তো বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করি, মানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে, যে মেশিন চালাইতে আমরা ফুয়েল হিসেবে অথবা কখনো কখনো আমরা রান্নার জন্য ফুয়েল হিসেবে ইউজ করি। ফর ট্রান্সপোর্টেশন পারপাস ন্যাচারাল গ্যাস মে বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেসার অ্যান্ড কুলিং ইট। মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যদি আমাদেরকে এই গ্যাসগুলোকে নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি মানে যদি গ্যাস হিসেবে থাকে তাহলে আমাদের অনেক বড় ভলিউম দরকার। তো এত বড় ভলিউমের জিনিস তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি না, যে কারণে ওইটাকে লিকুইফাই করা হয়। লিকুইফাই করে তখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সিলিন্ডারে করে খুব সহজে ট্রান্সফার করতে পারি, সেটাকে বলি আমরা লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি। দ্য সুলতানেট অফ ওমান, এটা একটা জিনিসের কথা বলি, যে মাইন সুলতানেট অফ ওমান ফর এক্সাম্পল এক্সপোর্টস মোস্ট অফ দ্য ন্যাচারাল গ্যাস অ্যাজ এলএনজি। আমাদের দেশে অনেক ধরনের কোম্পানি আছে, যেমন এই যে আমাদের গভর্নমেন্টের একটা আছে, তারপরে ওমরা আছে কি না না কি আহ, আহ, তারপরে আমি ভুলে গেলাম, কয়েকদিন আগে আমি ব্যবহার করতাম, এখন ব্যবহার করি না। যাই হোক, তারপরে বসুন্ধরার আছে, এরকম অনেকগুলো আছে। তো প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন জায়গা থেকে এটা কালেক্ট করে। তাহলে সেক্ষেত্রে ওই যে এক্সপোর্টস মোস্ট অফ ইটস ন্যাচারাল গ্যাস অ্যাজ এলএনজি, দ্য এলএনজি প্ল্যান্ট এট কালহাত হুইচ হ্যাজ বিন ডিজাইন টু লিকুইফাই 6.6 মিলিয়ন টনস অফ ন্যাচারাল গ্যাস পার ইয়ার। প্রতি বছর তারা এত মিলিয়ন টনস অফ এলএনজি আমাদের লিকুইফাই করে, কারণ গ্যাস থাকলে সেই গ্যাসটাকে ট্রান্সপোর্ট করা খুব মুশকিল হয়, যে কারণে এরা লিকুইফাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নেয় এবং আমাদের কাছে বিক্রি করে। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কমেন্ট রিগার্ডিং দিস, ইউ আর ওয়েলকাম।